করোনা দুর্যোগে রাজস্ব আদায় 20% প্রবৃদ্ধি, সর্বোচ্চ আয় ভ্যাট থেকে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। এই বছর এই করোনা পরিস্থিতিতে আপনারা জানেন যে বিভিন্ন লকডাউন, বিভিন্ন ধরনের শিল্প কারখানায় বন্ধ ছিল, তারপরেও যে আমাদের এই রাজস্ব সংগৃহীত হয়েছে এটা সত্যিই প্রশংসার যোগ্য। র্যাপিড পিসিআর টেস্টে আটকে আছে আরব আমিরাত ফেরত প্রবাসীদের ভাগ্য। যাত্রার 6 ঘন্টা আগে নিতে হবে করোনা নেগেটিভ সনদ, ব্যবস্থা নেই বিমানবন্দরে। এবার আটা ময়দার বাজারে অস্থিরতা, বস্তা প্রতি দাম বেড়েছে ন্যূনতম 200 টাকা। পর্যাপ্ত গম আমদানি না করার অজুহাত ব্যবসায়ীদের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। করোনা মহাদুর্যোগেও সচল ছিল জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম। কেন্দ্রের পাশাপাশি কঠোর নজরদারি ছিল তৃণমূলেও, তাই সদ্য বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ে 20% প্রবৃদ্ধি হয়েছে। টাকার অঙ্কে আদায় হয়েছে 2,60,000 কোটি টাকা, যদিও তাতে লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আয়, মূসক বা ভ্যাট এবং আয়কর, এই 3 খাত জাতীয় রাজস্ব বোর্ডের প্রাণশক্তি। সদ্য বিদায়ী 2020-21 অর্থ বছরে 77,000 কোটি টাকার রাজস্ব আয় হয়েছে আমদানি রপ্তানির শুল্ক খাত থেকে। সবচেয়ে বেশি 98,000 কোটি টাকা এসেছে স্থানীয় পর্যায়ে মূসক বা ভ্যাট থেকে, আর 85,000 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে আয়কর ও ভ্রমণ কর থেকে। করোনার মধ্যেই মোট রাজস্ব আদায় 2,60,000 কোটি টাকা, যা এর আগের অর্থ বছরের চেয়ে 20% বা 44,000 কোটি টাকা বেশি। জাতীয় রাজস্ব বোর্ড মনে করে যে সরকারের উচ্চতম পর্যায় থেকে শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের নেতৃত্ব এবং একই সাথে আমাদের মাঠ পর্যায়ের যেসব কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টা ছিল সরকারের জন্যে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব সংগ্রহের জন্য। এটা এক ধরনের কমিটমেন্টের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই উপলব্ধি করতে পেরেছেন যে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, জাতীয় সমৃদ্ধির জন্য আমাদের এখন সর্বাত্মকভাবে কাজ করতে হবে। সম্ভবত আমরা জানি যে সেজন্যই এই পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। বিগত 5 বছর ধরে এনবিআর এর রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল 10.2%। তাই করোনার মধ্যেও 20% প্রবৃদ্ধি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। 19-20 অর্থ বছরে এটা একটা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছিল করোনার কারণে। এই বছর এই করোনা পরিস্থিতিতে আপনারা জানেন যে বিভিন্ন লকডাউন, বিভিন্ন ধরনের শিল্প কারখানায় বন্ধ ছিল, তারপরেও যে আমাদের এই রাজস্ব সংগৃহীত হয়েছে এটা সত্যিই প্রশংসার যোগ্য। এবং আমি আশা করি যে আমার জাতীয় রাজস্ব বোর্ডের সহকর্মীরা তাদের এই ধারা অব্যাহত রাখবেন। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হচ্ছে 20.06%। আসলে এটা আমরা দেখেছি যে 21%-এর মতো। তার কারণ হচ্ছে যে আমাদের কাছে এমন কিছু এখনও ইনফরমেশন আছে যেটা ডকুমেন্টেড হলে দেখা যাবে যে এটা 21% ছাড়িয়ে গেছে। যদিও গেল অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3,01,000 কোটি টাকা। এনবিআর বলছে লক্ষ্যমাত্রার 87%ই অর্জিত হয়েছে। এটা হচ্ছে যাবৎকালের সবচেয়ে বেশি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। র্যাপিড পিসিআর টেস্টেই আটকে আছে সংযুক্ত আরব আমিরাত ফেরত হাজার হাজার প্রবাসীর ভাগ্য। দেশটি থেকে দেয়া নতুন নির্দেশনায় স্পষ্ট বলা আছে, বিমানে ওঠার 6 ঘন্টা আগে র্যাপিড পিসিআর টেস্টে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে, কিন্তু দেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ব্যবস্থা নেই। তাই সময় মতো ফিরে যেতে না পারার আশঙ্কা ও চাকরি হারানোর আতঙ্কে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে প্রবাসীদের। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার দাবিতে আন্দোলন করছেন আরব আমিরাত ফেরত প্রবাসীরা। উসমানী বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর, শাহ আমানত বিমানবন্দর, 3টা বিমানবন্দরে আপনার র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করতে হবে। প্রায় 3 মাস ফ্লাইট নিষেধাজ্ঞার পর গেল 4 আগস্ট বাংলাদেশ সহ 6 দেশের যাত্রীদের ট্রানজিট সুবিধা চালু করে সংযুক্ত আরব আমিরাত। তবে শর্ত, ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা আগে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্টধারীরাই দেশটিতে প্রবেশ করতে পারবেন। সেখানে পৌঁছে আরও একবার করোনা পরীক্ষা করাতে হবে।
করোনা টেস্টটা যদি আমাদের এয়ারপোর্টে করে এটা সবচেয়ে ভালো হয়। বাংলাদেশ বিমানবন্দর একটা আধুনিক বিমানবন্দর, এখানে র্যাপিড টেস্ট না থাকার কারণে প্রবাসীরা ভোগান্তির শিকার হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের কমিটি এই বিষয়টিকে বিবেচনা করে অতি সত্বর ঢাকা এয়ারপোর্টে পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করবেন। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে বর্তমান অবস্থায় দেশের আন্তর্জাতিক কোনো বিমানবন্দরেই আরটিপিসিআর ল্যাব স্থাপন করা সম্ভব না। ভিতরে কোনো জায়গা নেই, এটা ফর শিওর, কারণ আমাদের যে এখন যে বিমানবন্দরের ভিতরে যে স্থান এটা অনেক সীমিত। এখানে কোনো ল্যাবরেটরি করলে রিস্ক হয়ে যাবে অন্যান্য প্যাসেঞ্জারদের জন্য। বাইরে কোনো একটা জায়গা খুঁজে বের করছি, ওখানে করতে হলে তাদের কী শর্তাবলী পূরণ করতে হবে এটা তারা দেখুক, করে তারপরে এই প্যাসেঞ্জারগুলোকে করে তারা কোথায় অপেক্ষা করবে এই 4 ঘন্টা অথবা 6 ঘন্টা, এটার একটা ব্যবস্থা করতে হবে। তারপরে তাদের লজিস্টিক্স কীভাবে করতে হবে, সব কিছু না করে হঠাৎ করে এই ধরনের ডিসিশন নেওয়া যাবে না। তবে এই বক্তব্যের সাথে একমত নয় স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছে নতুন মেশিন না কেনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিভিল এভিয়েশন আমাদের লোকদেরকে বলছে যে ওখানে ওরা ল্যাব করতে চাবে না, এটা তো আসলে ল্যাব না। এই মেশিনটা আছে, এই মেশিনটা যদি শুরু করা যায়, কিন্তু আমি এটাতে একটা দিয়ে শুরু করতে ঠিক অতটা রাজি না, এই জন্য যে কারণ তখন যে চেষ্টা হবে 6 ঘন্টার মধ্যে তখন একটা হুড়াহুড়ি মারামারি হবে। ভুক্তভোগী প্রবাসীরা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও স্মারকলিপি দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে আবারও মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এবার আটা ময়দার বাজারে নৈরাজ্য। বিশ্ববাজারের অজুহাতে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ব্যবসায়ীদের দাবি করোনাকালে পর্যাপ্ত গম আমদানি হয়নি, তাই অনেক মিলে পূর্ণ মাত্রায় আটা ময়দা উৎপাদন হচ্ছে না। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবিলম্বে মাঠে নামার তাগিদ দিয়েছেন সাধারণ ক্রেতারা। আটা ময়দার বাজারে চলছে অস্থিরতা। 1 মাসের ব্যবধানে বস্তা প্রতি আটার দাম বেড়েছে 200 টাকা, আর 600 টাকা বেড়েছে ময়দার। প্রতি কেজি আটাতে 4 থেকে 5 টাকা বাড়ছে, ময়দা 60 টাকা কেজি প্রতি বাড়ছে। ব্যবসায়ীদের দাবি বিশ্ববাজারে গমের দাম বেশ চড়া, আর এর প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে। 1 মাসের ব্যবধানে দেশে গমের দাম মন প্রতি বেড়েছে 300 টাকা। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার কানাডায় গমের উৎপাদন তুলনামূলক কম, তবে ভারত, আর্জেন্টিনা, ব্রাজিলে উৎপাদন বেশ ভালো হয়েছে। গমের দাম বাড়ছে 200-300 টাকা করে মনে বাজে গেছে, এটা গমের মধ্যেই প্রত্যেকটা হয়। মূল্যবৃদ্ধিটা বরাবরের মালিকদের জন্য একটা বিরাট বড় অসুবিধার একটা কারণ। আসলে কি বেশি নাকি সিন্ডিকেট করছে কোম্পানিরা, এগুলো সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে যদি মার্কেটটা নিয়ন্ত্রণ না হয়। করোনার সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে গম আনার ঝুঁকি নেননি আমদানিকারকরা। অনেক মিল এক শিফটে উৎপাদন করছে। এই বাড়তিটা অ্যাকচুয়ালি ওই কারণে, সরবরাহের কারণে। আর আমাদের কিন্তু উৎপাদনও কমে গেছে, তার কারণ হলো কনজাম্পশন কমে গেছে, যার জন্য আমাদের ময়দা মিল এমনি এক শিফট বন্ধ, এক শিফটও ঠিক মতো চলে। ইম্পোর্টাররা গমও আনতে পারতেছে না, গমের বাজারও একটু বাড়তি। তো যাই হোক, গমের বাজার বাড়তি একমাত্র এটার ব্যাখ্যাটা দিতে পারবো বড় বড় ইম্পোর্টাররা, কারণ গম আসলে বাজার অটোমেটিক কমে যাবে। ভোক্তা স্বার্থে গমের বাজারে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, আমরা আটা ময়দার বাজারের যে পরিস্থিতি এখন চলছে সে বিষয়ে আরো জানতে সরাসরি যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। নারায়ণগঞ্জে কিন্তু কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। তেল, চিনির পর এখন আবার আটা ময়দার দাম বাড়ার খবর পাওয়া যাচ্ছে। কি বলছেন ডিলাররা? সবকিছুর দাম কেন বাড়ছে? বলেছেন যে নারায়ণগঞ্জের যে বৃহৎ বাজার আছে সেখানে কিন্তু গমের একটি বড় ধরনের সংকট আছে বলে মিল মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আমদানিকারকরা করোনার সময় যে ধরনের গম আমদানি করার বিভিন্ন দেশগুলোতে গম ভালো উৎপাদন হলেও কিন্তু কানাডার গম কিন্তু উৎপাদন খুবই কম হয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশের গমের একটি চাহিদা রয়েছে, সেই চাহিদা কিন্তু পূরণ করা যাচ্ছে না। অর্থাৎ মিল মালিকরা বলছেন যে পরিমাণ আটা তারা উৎপাদন করেন সেই পর্যায়ে তারা গম পাচ্ছেন না, কারণ এই গম যারা আমদানি করেন তারা হচ্ছেন সবাই চট্টগ্রামের ব্যবসায়ী। চট্টগ্রামের ব্যবসায়ীরা এই করোনা মহামারীর সময় তারা এই গম সেভাবে আমদানি করেননি, যেই কারণে কিন্তু বাজারে একটি সংকট দেখা দিয়েছে। আর এই সংকটের প্রভাব কিন্তু এখনো পড়ছে। তারা বলছেন যে সরকারিভাবে যে গম মজুদ আছে সেই গম দিয়ে যদি ব্যবসায়ীদের সাপোর্ট দেওয়া হয়, অর্থাৎ সেই গম যদি বাজারে ছেড়ে দেওয়া হয়, তাহলে বাজারটা অর্থাৎ স্থিতিশীল হয়ে আসবে। অন্যথায় যেভাবে গমের দাম বাড়ছে সেই পর্যায়ে আটা ময়দার দামও কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যে কারণে ক্রেতাদের একটা হিমশিম খেতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে এই অবস্থা চলতে দেওয়া যায় না,
যে কোনো মুহূর্তে হোক সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নজর দেওয়া খুবই জরুরি বলে তারা দাবি করেছেন। তৌহিদ। স্মিথ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নারায়ণগঞ্জ থেকে জানছিলাম ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না নদীতে। জেলেরা বলছেন 2-3 দিন আগে বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে বেশ ইলিশ ধরা পড়েছিল, কিন্তু এখন আর তেমন মিলছে না। প্রচুর পরিমাণে জাটকা ধরা পড়ছে। গভীর সাগরে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ছে। যদিও সাগরের ইলিশ বিক্রি করে জেলেরা আবারও মাছ আহরণে গেছেন। 2 দিন আগে ইলিশের দাম মন প্রতি 4 থেকে 5 হাজার টাকা কমেছিল, এখন সরবরাহ কমায় দাম আবার চলেছে। পূর্ণিমার পরে কিছু ইলিশ পাওয়া ধরছিলাম নদীতে, কিন্তু এখন নাই। সমুদ্র মাছ নাই, গঙ্গাঙ্গ মাছ নাই। মাছের দামটা তার জন্য বাইরে গেছে, প্রায় 4-5 হাজার টাকা ডিফারেন্স হয়ে গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি বরগুনার পাথরঘাটায় যাচ্ছি। আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন যোগ দিচ্ছেন। ইমন, আমরা যে খবরটি আপনি জানাচ্ছিলেন, যেটি দেখলাম আমরা এখানে, যে কয়েকদিন আগেও সাগরে ইলিশ ধরা পড়ার পাশাপাশি নদীতে ইলিশ পাওয়া যাচ্ছিল, এখন আবার কমে গেল কেন? তহিদ, আমি আজকে যখন এই মাছ বাজারে আসি বা দেশের বৃহৎ যে মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসিতে, তখন কিন্তু আমরা একটি বিষয় খেয়াল করেছি যে প্রতিটি আড়ত ঘরের যে মাছগুলো রয়েছে সব কিন্তু মনকে মন ঝাটকা। এই মুহূর্তে কিন্তু আসলে ঝাটকা শিকারের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, যদিও অবৈধ জালের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আপনি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে প্রত্যেকটা ককশিট বা প্রত্যেকটা মাছের স্তূপ কিন্তু সব ঝাটকা, বড় ওই আকারের কোনো ইলিশ নেই। মূলত এই যে ভরা পূর্ণিমা গেল, এই পূর্ণিমার পর কিন্তু জেলেরা কিছু ইলিশ পেয়েছিল নদীতে, তখন কিন্তু দামও কমেছিল। এখন কিন্তু আপনার যে 700 গ্রাম 800 গ্রাম যে ইলিশ রয়েছে নদীর ইলিশ, সেগুলোর দাম কিন্তু প্রায় 38 থেকে 40 হাজার টাকা মন, এবং কেজির উপরের ইলিশ কিন্তু আপনার চলছে আপনার যেটা যে দাম রয়েছে সেটা হলো আপনার কেজির উপরে, সেটা প্রায় 50-52 হাজার টাকা। ঠিক এই আকারের সামুদ্রিক মাছের 3 থেকে 4 হাজার টাকা কম রয়েছে। মূলত এখানকার যারা ব্যবসায়ী রয়েছে বা এখানকার যারা যে আড়তদার রয়েছে, সবাই কিন্তু বলছে যে কাঙ্ক্ষিত ইলিশ সমুদ্র থেকে সরবরাহ না হওয়ায় এবং এরা কিন্তু সকলেই ঋণগ্রস্ত হয়ে পড়ছে। আর একটি মাস মূলত আপনার এই জেলেরা ইলিশ শিকার করতে পারবে নদীতে বা সমুদ্রে, তারপর কিন্তু আবার ইলিশ প্রজননের যে সময় আসবে, এই কারণে কিন্তু 22 থেকে 23 দিন আবার ইলিশ শিকার বন্ধ থাকবে। তহিদ, ইমন, এই যে আপনি জাটকা ধরার কথা বলছিলেন, এই জাটকা ধরা তো আসলে নিষেধ, এটি তদারকির জন্য কোনো উদ্যোগ আছে কিনা, বা এই জাটকা ধরাটাকে কি তারা স্বাভাবিক বলে ধরে নিচ্ছেন? তহিদ, আসলে ঝাটকা শিকারের উপরে 9 মাস ঝাটকা শিকার করতে পারবে না, এর উপর নিষেধাজ্ঞা থাকে। কিন্তু এই মুহূর্তে এই নিষেধাজ্ঞা নেই, যেটি গতকাল আমাদেরকে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। তবে এই নদ নদীতে এই ঝাটকাগুলো কিন্তু শিকার হচ্ছে অবৈধ জালে, কারেন্ট জাল, বেহন্দি জাল, চরগড়া, এ সকল যে অবৈধ জাল রয়েছে এইসব জালেই কিন্তু এই ঝাটকাগুলো মারা পড়ছে। এবং মূলত প্রশাসনের সাথে আমরা গতকাল যেটা আলাপ করেছি, তারা বলেছেন যে খুব শীঘ্রই তারা এই অবৈধ জাল বন্ধে উদ্যোগ নেবে। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম বরগুনা থেকে সেখানকার ইলিশ আহরণ পরিস্থিতি জানছিলাম। পুঁজিবাজারে লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। আমরা সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম কার্যদিবস আজকে, কিন্তু ঢাকা চট্টগ্রামের পুঁজিবাজারে কিন্তু এক ধরনের নিম্নমুখী প্রবণতা চলছে এবং বেশ ভালোই কিন্তু পতন হয়েছে, যে কারণে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখন কমার দিকে, যদি এখন পর্যন্ত সেটি সংখ্যায় কোনো তারতম্য আনেনি। ডিএসসি ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে 4 পয়েন্ট কমে 6846-এ দাঁড়িয়েছে। ডিএসসিএস 0.2 পয়েন্ট কমেছে। ডিএস30 5 পয়েন্ট কমে 2447 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 779,69,00,000 টাকা শেয়ার। গতদিন আপনারা হিসাব করে দেখবেন প্রায় কিন্তু 2200 কোটি টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছিল এর আগের কার্যদিবসে। সেই হিসাব করলে এই সময়ের ভিতরে সাধারণত গত কয়েকদিন আমরা দেখেছি 1000 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে যেত, আজ কিন্তু সেটি হয়নি। অর্থাৎ লেনদেনের গতি কিন্তু আজকে কিছুটা কম। 173টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এই মুহূর্তে বেড়েছে, কমেছে 156টির, অপরিবর্তিত 46টির দাম। বেলা 10টায় লেনদেন শুরুর পরই আসলে বাজারে পতন হয়। 11টার দিকে বাজার কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু পরে আবারও কিন্তু বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়, যেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। লেনদেনের ভিত্তিতে আমরা সকাল থেকে শীর্ষে দেখতে পাচ্ছি সাইফ পাওয়ারকে, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানে উঠে গিয়েছে। লেনদেন হয়েছে 41,24,00,000 টাকার শেয়ার এখন পর্যন্ত। সাইফ পাওয়ার দ্বিতীয় অবস্থানে 36,80,00,000 টাকার শেয়ার লেনদেন নিয়ে। প্যারামাউন্ট টেক্সটাইল তৃতীয় অবস্থানে হাতবদল হয়েছে 26,39,00,000 টাকার শেয়ার। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে
শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এবং আমান ফিড, এই দুটি প্রতিষ্ঠানেরই 20 থেকে 25 কোটি টাকার ভিতরে লেনদেন হয়েছে। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানের কথা যদি বলি, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক আজকে 11 নম্বর অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানটির 11 কোটি টাকার মতোই শেয়ার হাত বদল হয়েছে। ব্যাংকিং খাতে আর কোনো প্রতিষ্ঠান আসলে নেই। ফাইন্যান্সিং, নন ফাইন্যান্সিং খাতের যে ব্যাংকগুলো, নন ব্যাংকিং যে ফাইন্যান্স কোম্পানিগুলো, সেগুলোকে দেখা যাচ্ছে দ্বিতীয় একদম শেষ অবস্থানে। এমএইচএসএমএল এবং আইপিডিসি রয়েছে একদম সেই অবস্থানে, প্রায় 7 কোটি টাকার মতো শেয়ার হাত বদল হয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে যদি যাই, চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স, KSP সহ অন্যান্য সূচকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এক ধরনের নিম্নমুখী প্রবণতা রয়েছে। চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স KSP এই মুহূর্তে 40 পয়েন্ট কমে 19,890-তে দাঁড়িয়েছে। CSE X কমেছে 22 পয়েন্ট এবং CSE 30 7 পয়েন্ট কমে 14,581 পয়েন্টে দাঁড়িয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে 23,40,00,000 টাকা শেয়ার হাত বদল হয়েছে এখন পর্যন্ত। এখানে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। সেই সংখ্যাটি 131, বেড়েছে 105টির, অপরিবর্তিত 26টির দাম। ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে শীর্ষে রয়েছে SBIC ব্যাংক অর্থাৎ সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, পরের অবস্থানে সাইফর এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা। বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আফগান অভিবাসীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকে। বিনিময়ে যা মিলছে সেটি ন্যূনতম মজুরিও নয়, এমনকি সাপ্তাহিক ছুটিও পাচ্ছেন না তারা। মূলত বৈধ কাগজপত্র না থাকার সুযোগ নিচ্ছেন নিয়োগকর্তারা। উন্নত জীবনের আশায় 4 বছর আগে দেশ ছেড়ে তুরস্কে পাড়ি জমান আফগানি নাগরিক। কিছুদিন পালিয়ে থাকার পর একটি গরুর খামারে কাজের সুযোগ পান নাজার নাফসি। কাজ মিললেও মেলেনি শান্তি। সপ্তাহে 7 দিন স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় কাজ করে হাঁপিয়ে উঠছেন তিনি। যেন জেলখানায় পরিণত হয়েছে তার প্রবাস জীবন। বৈধ কাগজপত্র না থাকায় মিলছে না অন্যত্র কাজের সুযোগ। নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজ করানো আন্তর্জাতিক শ্রম আইনের লঙ্ঘন। আর তাই অভিবাসী শ্রমিকদের উপর নিয়োগকর্তার অমানবিক আচরণ বন্ধে তুর্কি সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা। খুবই কম বেতনে এসব অভিবাসী শ্রমিকদের নিয়োগ দেওয়া হচ্ছে, এটা সত্যি অমানবিক। দর্শক, আপনাদেরকে এর আগে কিন্তু আমরা জানাচ্ছিলাম যে দিয়াবাড়িতে মেট্রো রেলের যে আনুষ্ঠানিক উদ্বোধন পরীক্ষামূলক কার্যক্রম সেটি কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে, সেটি শুরু হয়েছে। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। সেটার উপরে তারা জিনোম সিকোয়েন্সিং করেছেন সেই ভাইরাসগুলো, কারণ এগুলি অ্যালার্মিং এবং দেখা যাচ্ছে যে আরো আসবে না, আরো আসবে না। তবে বলছিলেন যে 6 মাস এই ট্রায়াল চলবে এবং এই ট্রায়ালটি মোট যে এখন পর্যন্ত 4টি কোচ নিয়ে আসা হয়েছে এবং আরও প্রায় 20টি কোচ আসবে। মোট 24 সেট ট্রেন কিন্তু এই মেট্রো রেল অর্থাৎ দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং প্রত্যেকটি সেটে 6টি করে কোচ থাকবে এবং এখন পর্যন্ত যে 4টি মেট্রো ট্রেনের সেট নিয়ে আসা হয়েছে, এই 4টি সেট এর মধ্যে ডিপোর ভেতরে বেশ কয়েক মাস ধরেই ট্রায়াল করা হয়েছে এবং গত শুক্রবার প্রথমবারের মতো সেগুলো ভায়াডাক্টে ওঠে একটি ট্রেন সেট এবং আজকে এর আনুষ্ঠানিক সূচনা হলো যে এই এখন পর্যন্ত যে 4 সেট ট্রেন নিয়ে আসা হয়েছে সেই 4 সেট ভায়াডাক্টের উপর দিয়ে তারা ট্রায়াল রানগুলো করবে। এগুলোকে মেট্রো রেল কর্তৃপক্ষ বাস্তবায়নকারী সংস্থা DMTCL বলছে পারফরমেন্স টেস্ট। এই পারফরমেন্স টেস্টে প্রত্যেকটি রেল কোচ এবং পাশাপাশি রেল লাইন, পাশাপাশি সঞ্চালন লাইন সেগুলো তারা পরীক্ষা করবেন এবং পাশাপাশি এই মেট্রো রেলের সঙ্গে সংশ্লিষ্ট চালক এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের একটি বিষয় রয়েছে, সেগুলো একই সঙ্গে চলবে এবং এই পুরো বিষয়গুলো যখন একসঙ্গে সিঙ্ক করবে অর্থাৎ একসঙ্গে সমন্বয় করে চলতে পারবে তখনই আসলে তারা আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যে যাত্রা সেটি তারা শুরু করবেন এবং সেটির সম্ভাব্য তারিখ মন্ত্রী এর মধ্যে বলে দিয়েছেন যে 2022 সালের
ডিসেম্বর মাসে এই রাজধানীর প্রথম অর্থাৎ বাংলাদেশের প্রথম মেট্রো রেল যাত্রীদের নিয়ে চলার জন্য তৈরি হবে এবং তখনই সেটি নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এবং যদিও এর আগে এই বছরের ডিসেম্বরে সেটি উদ্বোধন করার কথা ছিল, কিন্তু করোনা সহ বিভিন্ন কারণে সেটির কাজ খানিকটা থমকে যাওয়ায় কিন্তু এই ডিসেম্বরে সেটি উদ্বোধন হচ্ছে না, সেটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এবং তবে ডিএমটিসিএল বারবারই বলেছে যে তারা ধাপে ধাপে কাজ শেষ করে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায় এবং তারই কয়েকটি পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে যে এই বছরের মোট 4টি রেল সেট নিয়ে আসা এবং সেগুলোকে ডিপোর ভেতরে বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড টেস্ট শেষ করে তাদেরকে রেল লাইনে চলার জন্য উপযুক্ত হিসেবে তৈরি করা এবং পরবর্তীতে আজকের মাধ্যমে এটি ভায়াডাক্টের উপর দিয়ে তারা চলা শুরু করলো এবং এটি প্রায় 6 মাস ধরে এই পরীক্ষাটি চালাতে হবে, কারণ মেট্রো রেলের যে কারিগরি বিষয়গুলো রয়েছে সেগুলো খুবই স্পর্শকাতর এবং সেগুলো চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত। দর্শক, আমাদের সহকর্মী শাকিল হাসান জানাচ্ছিলেন যে মেট্রো রেলের যে পরীক্ষামূলক চলাচল বা ট্রায়াল রান সেটি কিন্তু শুরু হয়েছে এবং তিনি আরেকটি ভালো খবর হচ্ছে যে এটি ডিসেম্বর 2022 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে যাত্রী চলাচলের জন্য, সেটিও কিন্তু আজকে মন্ত্রী জানিয়েছেন উদ্বোধনের সময়। এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।